হরি বল, 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 বল 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 হরি বল। গত 13 দিন ঈশ্বর প্রসঙ্গ, আত্মা প্রসঙ্গ, ব্রহ্ম প্রসঙ্গ আলোচনা হয়েছে। আজকে যারা ভগবানের নাম রসে আনন্দ পান, তাদের কেউ কেউ বলেছেন যে একটু নাম গান হলে ভালো হয় না। আমি হ্যাঁ, নিশ্চয়ই। আজকে একটুখানি আয়োজন করা হলো, সময় কম, কেননা এরপরে কথা আছে প্রশ্ন এবং উত্তরের। অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির উত্তর সব সময় সবাই সব জায়গায় পায় না, বইয়ের পাতায় পাওয়া যায় না, এবং অনেকের কাছে জিজ্ঞাসা করেও পাওয়া যায় না। তো আজকে সেরকম প্রশ্ন করার একটা সুযোগ আছে। যদি কারো সেরকম প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন নিয়ে এসে এইখানে বললে তার উত্তর তার প্রয়োজন অনুসারে যতখানি দরকার বলা হবে। অবশ্য সমস্তটাই এই যার নাম গান হলো সে সর্বেশ্বরেরই কৃপায় সম্ভব। এখন সেই কৃপা মানুষের কাছে কিভাবে আসে? খালি আমাদের কামনা পূরণের মধ্যে দিয়েই সব সত্য প্রকাশ পায় না। এখন জীব ধর্ম সসীম, দেবতার ধর্ম মাঝখানে মানবীয় ধর্ম আছে। মানবের ধর্ম জীবধর্মের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে। তারপরে দেবধর্ম, তার উপরে ঈশ্বরের ধর্ম, তার উপরে পরমেশ্বরের ধর্ম। এই হলো মোটামুটি শাস্ত্রের বিভাগ। এ বিভাগ করেছে অন্যরকমভাবে। জীবের ধর্ম তো স্বাভাবিক আছেই, তার উপরে মানবের ধর্মের পরে মানুষের মধ্যে আরো উন্নত পর্যায়ের স্তরের মানুষ আছে, অতি মানব, দেবমানব। এই দেবমানব এর মধ্যে দেবতাদের গুণ, শক্তি, বিভূতি প্রকাশ পায়। তারপরে আরো উন্নত অবস্থায় ঈশ্বরের ধর্ম মানুষের মধ্যে প্রকাশ পায়। তাদের বলা হয় মুক্তপুরুষ, মহাপুরুষ এবং ঈশ্বরের অবতার। তারও উপরে সাধারণ মানুষ বুঝতে পারে না। কিন্তু যাদের কোনো কর্মও নাই, ধর্মও নাই, অথচ পূর্ণতার বিগ্রহ, শাস্ত্রের পাতায় তাদের কোনো সীমাবদ্ধ করে রাখা যায় না। তারা নিজেরাই স্বয়ং শাস্ত্র স্বরূপ। শাস্ত্র শুধু আত্মবিস্মৃত
দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সংসারী মানুষের জন্য তৈরি হয়েছে, জ্ঞানীদের জন্য কোনো শাস্ত্র নেই। কেননা জ্ঞান সিদ্ধ পুরুষরা শাস্ত্র স্বরূপ হয়ে যান। আজকে বর্তমানের পরিস্থিতি হিসাবে মানুষের মনে ধর্ম সম্বন্ধে নানান রকম প্রশ্ন জাগে। দেশ বিদেশের থেকে বহু লোক এসে নানান রকম প্রশ্ন করেছে এর কাছে। এই দেশেরও নানান জায়গার লোক যখন যেরকম মিট করেছে তারা প্রশ্ন করেছে। তাদের শুধু বলা হয়েছিল যে আমি তোমাদের শাস্ত্রের মুখস্থ করা কথা আমি কিছু তোমাদের শোনাতে পারবো না, এর ভিতরে যে অনুভূতি খেলে দেখো সেটা তোমার কাজে লাগে কিনা। তুমি কি চাইছ, শক্তি, জ্ঞান, আনন্দ, প্রেম, মুক্তি, শান্তি, কি চাইছ? এর কাছে শুধু সচ্চিদানন্দের সংবাদ আছে, সচ্চিদানন্দের বাইরে কোনো কিছুই নেই। একটা চোরও চুরি করতে গেলে সে ভেবে যায় আমি যেন সিদ্ধকাম হয়ে আসি, তাহলে সে খুশি হবে। তার মানে আমাদের অন্তরে যে আনন্দ লুকানো আছে সেই আনন্দ বিকৃতভাবে প্রকাশ পায় ভোগের মাধ্যমে, কিন্তু অবাধিতভাবে প্রকাশ পায় বিবেক বৈরাগ্যের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। আর তার উপরে গেলে পরে স্বতঃস্ফূর্ত হয়ে যায় স্পন্টিনিয়াস রিভিলেশন অফ সচ্চিদানন্দ, মানে ব্লিস অ্যাবসলিউট, দি রিয়ালাইজেশন অফ ব্লিস অ্যাবসলিউট স্পন্টিনিয়াস হয়ে যায়। আর তখন চেষ্টা সাপেক্ষ থাকে না। তো কাজেই সংসারের অনেক জিজ্ঞাসা মানুষের মনে থাকতে পারে, আছেও। সেই জিজ্ঞাসা লক্ষ কোটিবার পূরণ করলেও মানুষের শান্তি আসবে না। কিন্তু যেখানে সংসার নেই, সমসার আছে, সেইখানে শান্তি পূর্ণমাত্রায় বিরাজ করে। সেই সমসারের কেন্দ্র হচ্ছে প্রত্যেকের হৃদয়ে, ইন্দ্রিয়েতে না, প্রাণে মনেতেও না, বুদ্ধিতেও না, অহংকারেতেও না, বুদ্ধি গুহায় আনন্দময় কোষের পরে বিরাজে কে না শান্তি। কাজী ঈশ্বর হলেন শান্তিস্বরূপ, আর ব্রহ্ম তো তার কেন্দ্র। কাজী ব্রহ্ম পরমাত্মাতে প্রতিষ্ঠিত যারা, তারা জানেন কাকে বলে সৎ, কাকে বলে চিৎ, কাকে বলে আনন্দ, কাকে বলে মুক্তি, কাকে বলে শান্তি। এগুলো কতগুলো শব্দমাত্র নয়, কল্পনা মাত্র নয়, ইহা স্বরূপের লক্ষণ, পরিচয়, স্বরূপের পরিচয়। প্রত্যেকেই স্বরূপত সচ্চিদানন্দ স্বরূপ, মুক্ত, শুদ্ধ এবং অমৃত স্বরূপ। কিন্তু দেহের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে ভ্রান্তিবশত, তার ফলে মানুষ বিকারের সঙ্গে প্রতি মুহূর্ত যুক্ত আছে বলে সে মনে করে সবই বুঝি বিকারী। হ্যাঁ, সংসারের সব বিকারী, কিন্তু সংসার যার পক্ষে ভাসে তা বিকারী নয়। সেই সত্যবস্তুর সন্ধান খুব কম লোকই করে। শাস্ত্রের পাতায় পাতায় অনেক কথা বলা আছে, কিন্তু শাস্ত্র পড়ে সেগুলো উপলব্ধি হয় না, নিজের হৃদয়তে সেগুলি উপলব্ধি হয় তপস্যার মাধ্যমে। তপস্যা শব্দের অর্থ নিজের মনকে বাইরের থেকে গুটিয়ে অন্তরে নিয়ে অনুসন্ধান করা, কি আছে, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, অথ কিম, অথ কিম, অথ কিম। তাহলে কি হয়? রূপের থেকে নামে, নামের থেকে ভাবে, ভাবের থেকে বোধে, বোধের থেকে পরম বোধিতে গিয়ে সে দেখে অখণ্ড একাকার, সীমা নাই, অসীম, আনফ্যাথমেবল, ইমেজারেবল, অতর্ক মূর্তি, অপরিমেয়ম। তারই সন্ধান সবার কাছে প্রাণ খুলে বলেছে, কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির থেকে নয়। সব সম্প্রদায় যেখান থেকে ওঠে, ভাসে, ডোবে সেই নিত্য বস্তু, তার কথাই সবার কাছে বলা হয়েছে। প্রত্যেকেরই বার্থ রাইট রয়েছে সেই সত্যকে উপলব্ধি করার। সেই বার্থ রাইটটা আমরা ইউটিলাইজ করতে জানি না। সেই জন্যে জীবনভর আমাদের নানান রকমের প্রশ্ন, প্রবলেম, নানান রকমের কষ্ট, দুঃখ, যাদের অভাব তাদেরও, যাদের প্রচুর আছে তাদেরও, যারা অজ্ঞানী তাদেরও, যারা পুঁথিগত জ্ঞান নিয়ে বড় বড় পোস্টে বিরাজ করছেন তারাও। কাজেই এই সংসারে রূপ জ্ঞানের অভাবে খালি প্রকৃতির বিকারের মধ্যে বাস করে সমস্ত রকম ঐশ্বর্য লাভ করেও মানুষ শান্তি পেতে পারে না। আজ পর্যন্ত একটা উদাহরণও পাওয়া যায়নি। রাজা রাজত্ব করেও শান্তি নাই, এবং জমিদারের জমিদারি ভোগ করেও শান্তি নাই, ভোগীর চরম ভোগ সহজলভ্য হলেও শান্তি নাই। দিন কয়েক পরে ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, শরীর দুর্বল হয়, মন দুর্বল হয়, স্নায়ুগুলি নিস্তেজ হয়ে যায়, ভোগ্যবস্তু সামনে পড়ে থাকে, উপভোগ করতে পারে না। কাজেই যারা ঋষি অর্থাৎ সর্বজ্ঞ দৃষ্টি যারা লাভ করেছিলেন, বোধের নয়ন যাদের খুলে গিয়েছিল, সে আই অফ উইজডম মানে থার্ড আই, জ্ঞান নয়ন যাদের খুলে গিয়েছিল,
তারা অন্তরে বাইরে এককে অনুভব করেছেন প্রত্যক্ষভাবে, অনুমানের মাধ্যমে নয়, সহানুভূতির মাধ্যমে। অর্থাৎ নিজেই সেই রূপ, এই অনুভবের দ্বারা সত্যকে অবজেক্ট অফ নলেজ হিসেবে নয়, সাবজেক্ট অফ নলেজ হিসেবে নয়, দি ভেরি এসেন্স অফ লাইফ দ্যাট কনস্টিটিউটস দি ট্রুথ। দি নলেজ ইজ ভেরিলি ট্রুথ, নলেজ ইজ ভেরিলি সেলফ। কাজেই আত্মা বলতে বলা হয় জ্ঞান স্বরূপকে, আনন্দ স্বরূপকে। এখন প্রত্যেকের ভিতরে সেই স্বরূপ লুকিয়ে আছে, কিন্তু স্বভাবের আচরণের একটা ঢাকা। স্বভাবটা হচ্ছে কি, ওই যে আমার ভাব, আমার দেহবুদ্ধি। এই দেহবুদ্ধির থেকে রেহাই একমাত্র সদ্গুরুর কৃপা ছাড়া আর জন্ম জন্মান্তরে স্বীকৃতি ছাড়া কখনই সম্ভব নয়। তপস্যা অনেক করতে পারে, অনেকে করছে, অতীতে এখনো করছে। হিমালয়ের বড় বড় গুম্ফাতে এখনো এমন অনেক মনীষী আছেন, দীর্ঘকাল তপস্যা করছেন, বহু বছরের পুরনো দেহ, কিন্তু এখনো তারা পরম তত্ত্বের সন্ধান পায়নি। খুব দেখলে তাদের শ্রদ্ধা হবে প্রত্যেকেরই। শরীর এর মধ্যে মাংস আছে বলে মনে হয় না, শুধু হাড়, চামড়াতে ঢাকা, ফেটে চামড়াগুলি সব মাছের আঁশের মতো হয়ে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে, কিন্তু তেজে ভরা। খায় কি শুনলে মানুষ বিশ্বাস করবে না। সংসারী গৃহীদের একবেলা একটু কম খেলে পরে পরের দিন মন খারাপ হয়ে যায়, মাছটা খাওয়া হলো না, মাংসটা খাওয়া হলো না, ডিমটা খাওয়া হলো না, সো অ্যান্ড সো। আর সেইখানে কেউ 1 সপ্তাহ, কেউ 2 সপ্তাহ অন্তর আসন ত্যাগ করে বেরিয়ে আসে, ওই তখন একটু পায়চারি করার চেষ্টা করে শরীরটাকে চালু রাখার জন্য। ঠান্ডা তো খুব, তাদের তো আর আমাদের মতো এরকম গরম জামা কাপড় নেই, কিন্তু ইমিউন হয়ে গেছে। এও একসময় হয়ে গেছিল, তাই তখন আর কিছুই এর দরকার হতো না। ঠিক, যাই হোক, তো সেই অবস্থায় বরফের মধ্যে হিমালয়তে ইয়ক আছে, চর্মি গরু, তার দুধ আপনার থেকেই পড়ে। সেই ওরা জায়গাটা বুঝতে পারে যেখানে ওই দুধ পড়ে বরফের মধ্যে মালাই বরফ হয়ে গেছে, কুলপি বরফ হয়ে গেছে। ওই চিমটা দিয়ে কয়েক টুকরো এরকম করে তুলে নিল লোটার মধ্যে, ওই জল নিল ঝর্নার থেকে, আর ওই ধুনির মধ্যে লোটা বসিয়ে দিল, আর ওইটা ফেলে দিল, দুধ হয়ে গেল, ওইটুক খেয়ে নিল। ফুল অফ পোটেন্সি। হ্যাঁ, প্রকৃতি কিভাবে সবাইকে দিচ্ছে। প্রকৃতি তো ঈশ্বরেরই শক্তি, আমরা বুঝি না তাই উল্টাপাল্টা বলি, কিন্তু সর্বত্রই ঈশ্বর বিরাজমান। হিমালয়ের এমন অনেক জায়গা আছে যেখানে কোনো খাবার পাওয়ার উপায় নেই, সেখানে কি হয়, একরকম ফল হয় সেখানে। সেই ফলগুলো কোনো পাখিও সেখানে যে খুব বিশেষভাবে ফল খেতে পারে না, কদাচিৎ। সেই ফলগুলো আপনি পড়ে, কিন্তু সেইটা পড়ে যেখানটা দিয়ে এসে যেখানে জমা হয়, সেখানে হয়তো দেখা গেছে কয়েকজন সাধক তপস্যা করছে, প্রকৃতি তাকে খাদ্য জুগিয়ে দিচ্ছে। না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আমাদের এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ব্যাপার নয়, ঈশ্বরের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট। হ্যাঁ, মধুর, অপূর্ব। কাজেই এই যে প্রেমের ব্যাপার, ঈশ্বর হচ্ছে ফুল অফ লাভ। লাভ ইজ দি অনলি ট্রুথ অ্যান্ড রিয়ালিটি হুইচ ইজ ওয়ার্থ অ্যাটেনিং। আর সব কিছু চেঞ্জেবল, লাভ ইজ নট চেঞ্জেবল, ইট ইজ ইনফাইনিট। কাজে প্রত্যেকের হৃদয়ের গভীরে লাভ লুকিয়ে আছে। ভালো লাগাটা লাভ নয়, ভালোবাসাটাও লাভ নয়, অনেক ঊর্ধ্বে। কাজেই যেই ধর্ম আমাদের ভিতরে পরিপূর্ণ মাত্রা থাকা সত্ত্বেও আমরা জীবধর্ম পালন করছি অজ্ঞানবশত, সেই কারণটি হচ্ছে আমাদের অজ্ঞানতা। এক কথায় বলা হয় সৎ, কিন্তু অজ্ঞানটা কিন্তু এক রকমের জ্ঞান। আমরা যখন বলি আমি জানি না, এটা অজ্ঞান, কিন্তু এটা জ্ঞানেরই একটা এক্সপ্রেশন, লোয়েস্ট ইউনিট অফ কনসাসনেস, তার নাম হচ্ছে অজ্ঞান। আর খুঁজতে খুঁজতে অজ্ঞানের মধ্যে অখণ্ড জ্ঞান কি খুঁজে পেয়েছে। অজ্ঞান আলাদা বলে কিছু নেই, শুধু প্রতিভাস হচ্ছে একটার পক্ষে আরেকটা, একটার পক্ষে একটা তরঙ্গা আকারে। কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ওঠে বাসে ডোবে যার পক্ষে, তার পক্ষে অজ্ঞানও একটা তরঙ্গ ওঠে বাসে। যাকে এই আলোচনা অনেক দীর্ঘ ব্যাপার। প্রশ্ন যদি কারো থাকে, মানে বিনা দ্বিধায় প্রশ্ন করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি প্রশ্ন না থাকে তার কারো, তাহলে বুঝবো সবারই মন শান্ত, সবাই পূর্ণ, মানে কারো ভাবনা চিন্তা দুঃখ কষ্ট কিছু নেই।
দ্বিধা করার কোনো কারণ নেই। এটা খেলাঘর, আমরা সবাই খেলতে এসেছি, সবাই পার্টিসিপেন্ট। কাজেই প্রশ্ন করার রাইট প্রত্যেকের আছে, জিজ্ঞাসা অন্তরে ভরা অনেকেরই, কিন্তু মুখ না খুললে তো ভিতরেই থাকবে জমা। বলো, এখানে এসো, এই মাইকটা দেও দেখি ওর কাছে। আমি শুনেছি কুণ্ডলিনী শক্তি এটা বলে, হ্যাঁ, তন্ত্র, হ্যাঁ, তন্ত্রতে। তো হ্যাঁ। ওটা নাকি যখন ধ্যান করে, হ্যাঁ। ওটা নাকি কুণ্ডলিনী ওখানে নড়ছে, হ্যাঁ। স্পাইন দিয়ে। হ্যাঁ, তো রিয়েলাইজেশনের মধ্যে কি বায়োলজিক্যাল কোনো কারণ আছে না? তোমার শরীর যখন তোমার আছে, তো তুমি যদি কিছু জানতে যাও, তুমি কি শরীরটাকে বাদ দিয়ে জানতে পারবে? আমার খুব ছোট্ট প্রশ্ন, আমি কিন্তু পুঁথিগত কোনো বিদ্যা আমার নেই, কিন্তু সর্ববিদ্যা যেখান থেকে ওঠে সেই জায়গায় আমি আছি। কাজেই কুণ্ডলিনী এটা একটা প্রশ্ন করেছ, আজকাল এটা খুব বইতে ছাপা হচ্ছে, অনেকেই পড়ছে, কিন্তু স্যাটিসফাইড না, ফ্যাক্ট। কিন্তু একটা মানুষের তো ফিজিক্যাল বডি আছে, ভাইটাল আছে, মেন্টাল আছে, ইন্টেলেকচুয়াল আছে, তারপরে আবার ইনটিউশনাল আছে। এতগুলো একত্র সবার তো একসঙ্গে কাজ করে না। কারোর ভিতরে দেখা যায় ফিজিক্যালটা খুব রোবাস্ট, ব্রেন খুব ডাল। যারা কুস্তিগির তাদের ব্রেন খুব ডাল হয়, কিন্তু ওই হেভিওয়েট চ্যাম্পিয়ন যারা, তারা কিন্তু ফিজিক্যালি তারা খুব স্ট্রং বিল্ড। আবার যারা প্রাণায়াম টানায়ন ক্রিয়া করে, তাদের প্রাণটা অনেক সতেজ থাকে, অনেক দিন আয়ুটা তারা বাড়িয়ে নিতে পারে, মানে মৃত্যুটাকে রোধ করতে পারে কুম্ভক করে। এখন তুমি যদি এই বিষয়তে সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই কিছু বইটি পড়েছ। হ্যাঁ, তো তোমার মূল প্রশ্নটা কিসের উপরে, কুণ্ডলিনীর উপরে না বায়োলজির উপরে? কুণ্ডলিনী একটা শক্তি। এই যে লাইটটা এখানে জ্বলছে, যদি কিনা বাল্বটা না থাকে, কারেন্টটা না থাকে, বাল্বটা থাকলেও কারেন্ট না থাকলে জ্বলবে না, কারেন্ট থাকলেও বাল্ব না থাকলে জ্বলবে না। তাহলে সেই কারেন্টটা যেখানে লাইট হবে জ্বলছে পজিটিভ নেগেটিভ কম্বিনেশনে, তাহলে একটা কেবল দরকার। তাহলে একটা বডি না হলে তুমি সাধন ভজন কী দিয়ে করবে? বডি চালাচ্ছে কে? প্রাণ, ভাইটাল এনার্জি। ভাইটাল এনার্জিকে আবার চালাচ্ছে কে? মাইন্ড, আমাদের চিন্তা শক্তি। আবার চিন্তা শক্তিকে সাপোর্ট করছে কে? বুদ্ধি, ডিটারমিনেটিং ফ্যাকাল্টি। বুদ্ধি তার সমস্ত কিছু সরবরাহ করছে, তারও পিছনে রয়ে গেছে আমাদের বোধ স্বরূপ। সেখান থেকে লাইট আসছে বুদ্ধিতে রিফ্লেক্টেড হয়ে, বুদ্ধির থেকে আসছে মন, মনের থেকে প্রাণ, প্রাণের থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয়ের বিষয়, আবার এখান থেকে এটা রিটার্ন চলে যাচ্ছে, এই সাইক্লিক অর্ডার। এটা একটা খুব সুন্দর বিজ্ঞান। কাজেই তুমি যেটা বলছো, আমাদের শরীরের ভিতরে অনেক জায়গায় শক্তি রিজিড ফর্মে আছে। যেমন জল স্রোতের মধ্যে ঠিক চলে, কিন্তু যেখানে বরফ হয়ে আছে সেখানে তো স্ট্যাগনেন্ট। আমাদের দেহের ভিতরে অনেকগুলো স্নায়ু আছে। হোল ফিজিওলজিক্যাল ব্যাপারটা আমাদের দার্শনিক দৃষ্টিতে একরকম, আর আমাদের এই মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে আরেক রকম। আমি সেটাও তোমাকে সংক্ষেপে বলছি। আমাদের শরীরের ভিতরে কতগুলো অ্যাটম আছে, কতগুলো সেল আছে। আমাদের মডার্ন সায়েন্স বলছে 10 টু দি পাওয়ার 14 আর 10 টু দি পাওয়ার 16 সেল আর অ্যাটম। এখন এটাকে অঙ্ক কষলে তো অনেকটা বড় নাম্বার হবে। এই সবগুলো অ্যাটম, সবগুলো সেল কিন্তু সবার মধ্যে আমাদের সমানভাবে অ্যাক্টিভ না। যার মধ্যে যেইভাবে যতটা অ্যাক্টিভ, সেইভাবে প্রত্যেকেরই কিন্তু স্ট্যান্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্যাপাসিটি সব ভ্যারি করছে, কারো কোনটা বেশি, কারো কোনটা কম ইত্যাদি। এখন এগুলো একটা ঠিক পিওর ম্যাথমেটিক্যাল হিসাবের মধ্যে বেস করা আছে, একেবারে পিওর ম্যাথমেটিক্সের উপর। এখন ম্যাক্সিমাম যার ভিতরে সেটা রিভিল করে তাদেরই আমরা বলি অবতার পুরুষ। তারা জগতে অনেক কিছু অরিজিনাল জিনিস দিয়ে যায়, সবই লোকের কল্যাণের জন্য, তারা বিনিময়ে কিচ্ছু নেয় না। ওই গ্রেডেশন যার ভিতরে যেরকম, আমরা সাধারণ মানুষের মধ্যে যেটা দেখি, তাও কিন্তু তোমার ওই 10 টু দি পাওয়ার 14 আর 16 মধ্যে সবার পড়ে না। কারো 10 টু দি পাওয়ার হতো 5, বা কারো 10 টু দি পাওয়ার হতো 2, বা কারো 10 টু দি পাওয়ার 6, এরকম ভ্যারি করছে। এখন কুণ্ডলিনী শব্দের মানে হচ্ছে দি এনার্জি ডুয়েলিং ইন দি বডি ইন এ ডরম্যান্ট স্টেট, জাস্ট লাইক এ কয়েল ফর্ম। একটা সাপ যেমন কুণ্ডলি পাকিয়ে থাকে, খোঁচাখাচি না খেলে ও সাধারণত নড়ে চড়ে না। তো আমাদেরও সেই শক্তি যেখানে রিজিড ফর্মে আসে, তাকে ধাক্কা দিয়ে উঠাতে হয়। যেমন কারো ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকে, শীতকালে অনেক ছেলে মেয়ে, তাদের ধাক্কা দিয়ে তুলে দিতে হয়, তুলে দেওয়ার পরে আবার ঘুমিয়ে পড়ে। তাহলে শক্তি দেখা যাচ্ছে উঠেও আবার ঘুমিয়ে পড়ে, লেটেন্ট। হ্যাঁ, একে পরিপূর্ণ জাগ্রত করতে পারলে কিন্তু বিরাট, মানুষের মধ্যে যে কি বিরাট শক্তি আছে মানুষ এস্টিমেট করতে পারবে না। মানে হোল ইউনিভার্সটা তুমি দেখছো বিরাট,
অনুমান করতে পারছো না, তার মধ্যে তুমি বাস করছো। যখন রিয়েলাইজেশন হবে তখন দেখবি বিশ্বটা তোমার মধ্যে জাস্ট লাইক একটা অণুর মতো টাচ করে আসছে তোমাকে। ইমাজিন করো দুইটা স্টেট কি, একটা হচ্ছে একেবারে তুমি নিজেকে দেখছো জাস্ট লাইক এ ফাইনাইট বিং ইন দি ইউনিভার্স, আর রিয়েলাইজেশন হলে তুমি দেখবে যে এন্টায়ার ইউনিভার্স এক্সিস্ট ইন ইউ, নট অনলি দিস universe, innumerable universe like this, just existing in you, just like seed, tiniest seed of banyan tree. বট গাছের বীজ দেখেছ? পোস্ত বীজ দেখেছ? পোস্তের দানা ওর চেয়ে তো সূক্ষ্ম আকারে এক একটা বিশ্বকে দেখা যায়। যখন বোধের উপরে ওই কুণ্ডলিনী যখন জাগ্রত, সেই কথাই তোমাকে বলছি, ও জেগে যখন কিনা একেবারে হাই অ্যাভাব দি লেভেল চলে গেল প্রকৃতি, তখন তো সে মুক্ত। এইটাই আমি এখানে গতবার ডায়াগ্রাম দিয়ে আমি দেখিয়েছিলাম যে অ্যাবসোলুটটা হচ্ছে একটা সার্কেল, বুঝতে পারছো? তো সার্কেলের যদি আমি চারটে ভাগ করি, সেন্টারটা আমার মাঝখানে, ওই 1/4 যে পার্টটা, এটি হচ্ছে সৃষ্টি। আমাদের এরকম বিশ্ব যেটাকে আমরা দেখছি, এর মধ্যে অনন্ত বিশ্ব রয়ে গেছে, আর 3/4 রয়ে গেছে আনম্যানিফেস্ট। এখন ওই যে ভার্টিক যে পয়েন্টটা ত্রিভুজের, এই যে ত্রিভুজটা, বেসটা নিচে, এখানে মেনিনেস আর ওয়াননেস আসছে তোমার একটা ঠিক পয়েন্টে। হ্যাঁ, এখন পয়েন্টের থেকে উপরে যে চলে যেতে পেরেছে ধ্যানের মাধ্যমে, সে তো ফ্রি, বুঝতে পারছো? এখন কুণ্ডলী জাগিয়ে তোমাকে তার মধ্যে নানান রকম সাপ যেমন চলে, তোমাকে অনেক কিছু করাবে, তুমি অনেক কিছু নতুন জিনিস দেখতে পাবে, অনুভব করতে পারবে, বুঝতে পারবে, কিন্তু দ্যাট ইজ নট দি সাইন অফ পারফেকশন। সেটাও কিন্তু ডেলিউশন, তোমাকে আবার ঘুরিয়ে আরেকটা স্টেজে নিয়ে রেখে দেবে। কাজেই কুণ্ডলিনী কার পক্ষে আছে বলো, বলো? এই যে ইলেকট্রিক কারেন্টটা, এইটুকুই কি ইলেকট্রিসিটির পরিচয় না? এর মেইন এটা কোথায়? আমাদের এই শক্তির মহাকুণ্ডলিনী রয়ে গেছে, এই কুণ্ডলিনীর উপরে আরেকটা কুণ্ডলিনী আছে। এখন এই নিয়ে যারা বই পুঁথি পুস্তক লিখেছে তারা কিন্তু সব সাপ্লাই দিতে পারেনি, কারণ তারা সবটা জানে না। বইয়ের মধ্যে যা পেয়েছে 3 জায়গার থেকে 4 জায়গার থেকে নিয়ে তারা একটা বই লিখেছে, বুঝলে? দে ক্যানট স্যাটিসফাই দি ট্রু সিকার। তুমি যদি ট্রু সিকার হয়ে থাকো, তোমাকে খুঁজতে হবে রিয়েলাইজারকে, সে তোমাকে সব জিনিসটাকে ডাইরেক্ট তোমাকে অনুভব করিয়ে ছেড়ে দেবে। আমরা যাকে জড়ো দেখছি, জড়টা একটা কন্ডিশন অফ কনসাসনেস, কিন্তু জানছো তুমি যা দিয়ে, সেটা কিন্তু অনেক হায়ার, অনেক সাঁতার। কাজে কুণ্ডলিনী যে জিজ্ঞাসা করছে যে সে নিশ্চয়ই কুণ্ডলিনীর থেকে সাবজেক্ট ইজ কোয়াইট ডিস্টিংক্ট ফ্রম দি অবজেক্ট, এবং শুধু ডিস্টিংক্ট নয়, সুপিরিয়র টু দি অবজেক্ট। তুমি যা জানো তার থেকে তুমি নিশ্চয়ই সুপিরিয়র, কারণ তুমি হচ্ছে সাবজেক্ট। তো তাহলে কুণ্ডলিনী তোমার কাছে এখন অবজেক্ট হয়ে গেল, তাহলে এই কুণ্ডলিনীর থেকে তুমি সুপিরিয়র। তো ইট ইজ বেটার টু নো ইউর ওন সেলফ রাদার দ্যান দি নলেজ অফ কুণ্ডলিনী। কোনটা জানবে এখন তুমি বলো? আমার কথা ফলো করতে পারছো তো? আমি কিন্তু লেখাপড়া শিখিনি রে বাবা, আমার কোনো পুঁথিগত বিদ্যা নেই। এখন তুমি কোনটা শিখবে? তুমি জানতে চেয়েছো সাবজেক্ট হয়ে কুণ্ডলিনীটা কি, আর আমি বলছি কুণ্ডলিনীটাকে জানলেও তো তুমি যেমন সুপিরিয়র ছিল, সুপিরিয়র থাকলে। এখন তোমার নিজেকে যদি তোমার জানা হয়ে যায়, তখন কুণ্ডলিনী বিকামস ইনসিগনিফিক্যান্ট টু নো, আর রাদার কুণ্ডলিনী তখন টোটালি অল এলিমিনেটেড হয়ে গেল কনসাসনেসের মধ্যে। শক্তি তখন আর ইন্ডিভিজুয়াল ফর্মে থাকতে পারছে না। তুমি একটা কোনো ডাব্বার মধ্যে কতগুলো জিনিস রেখে দিলে, সেখানে দিন কয়েক পরে দেখলে ওই আটাই রাখো, চালই রাখো, ডালই রাখো, 1 মাস পরে কোটা খুলে দেখবে সব লাইট ফর্ম করবে, ওর মধ্যে পোকা হয়ে গেছে। পোকাটা বাইরের থেকে আসেনি, ওই ম্যাটারের মধ্যেই লাইটটা ছিল। ওই কন্ডিশন, সুইটেবল কন্ডিশন পেয়ে যে কোটা খুললে কতগুলো পাক হয়ে গেছে, উড়ে বেরিয়ে পড়লো। হ্যাঁ, এ তো কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেছে। আমি তোকে সিম্পল এক্সাম্পল দিই, বুঝতে পারছো? কুণ্ডলিনী ছিল এখানে রিজিড ফর্মে, লেটেন্ট ফর্মে, ঘুমন্ত। তাকে কে জাগালো বল? প্রকৃতির মধ্যেই এবার 2টা ফোর্স আছে, একটা কনসাস এনার্জি, একটা তোমার অ্যাক্টিভ এনার্জি। কুণ্ডলিনী হচ্ছে অ্যাক্টিভ এনার্জি, তাকে যে ইউটিলাইজ করে, ব্যবহার করে, সে কনসাস এনার্জি। আর তোমার আত্মা হচ্ছে এই 2টার ঊর্ধ্বে। তুমি কোনটাকে এখন জানবে? নিজেকে জানবে। ভেরি গুড, তাহলে সব জানা হয়ে গেল, আর এর পিছনে ঘুরতে হবে না। এই কলিযুগের থেকে তুমি সত্যযুগে যাবে, তখন এই ডিভিনি মুভমেন্ট, ইউ নো হোয়াট ইউ আর, হু আর ইউ, বাস, দ্যাট ইজ দি এন্ড অফ অল নলেজ। আর সব কিন্তু তোমার বললাম ওই প্রবলেম থেকেই যাবে। অনেক কুণ্ডলিনী জাগ্রত, অনেক সাধু দেখেছি, ওই লোককে অনেক ধোকা দিতে পারে, কিন্তু নিজেই ধোকার মধ্যে পড়ে আছে, বুঝলে? এক যোগী এসেছিল, সে বলে যে আমি শূন্যের উপরে যেতে পারি। আমি খুব ভালো কথা, হ্যাঁ,
তো শূন্যের মধ্যে তুমি কিসের জন্য? না আমার টাকা দিলে পরে আমি এই দেখাবো। আমি তোমাকে টাকা দিতে যাবো কেন? আর তোমারটা আমি দেখতে যাবো কেন? আমি টাকা দিয়ে এরোপ্লেনে উঠে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবো। তুমি কি ঘোড়ার ডিমে খেলা দেখাবে আমাকে? বলে আমি জলের উপর দিয়ে হেঁটে যাবো। জলের উপর দিয়ে হেঁটে 1% দিনের নৌকা দিয়ে আমাকে এপার থেকে ওপার করে দেবে। হ্যাঁ, সে তো দেখলো মহামুশকিল। অনেকে এসেছে সব সায়েন্টিফিক মাইন্ডেড পিপুল, যে জলের উপর দিয়ে হেঁটে যাবে, দেখা যাক কী করে যায়। এটা বিজ্ঞানের তাহলে ইনকুজিটিভনেস নিয়ে এসেছিল। অনেক টিকিট বিক্রি হয়েছিল বোম্বেতে, সে বিরাট একটা ওই চৌবাচ্চা করে তার উপর দিয়ে সে হেঁটে যাবে জল। তো সে যখন ডেমনস্ট্রেশন দিতে নামলো, জলের মধ্যে ডুবে গেল। তখন সে বলল যে আজকে আমি অসুস্থ, আমি খেলা দেখতে পাচ্ছি না, আমি এই খেলা আর বিনা পয়সা সবাইকে আরও পরে আমি দেখাবো। কিন্তু যারা চার্টার প্লেনে এসেছে বিদেশ থেকে পয়সা খরচ করে, তারা তো আর ওর জন্য বসে থাকবে না, তারা ডিসপ্লিজড হয়ে চলে গেল। তিনি সেকেন্ড টাইমে যখন দেখা দেখলেন তখন ডুবে গেল। অহংকার দিয়ে ফুটে করতে গেছিল যেন অ্যাজিপ এইটা যেন একটা সত্য বস্তু, এটা সত্য বস্তু না। জলের উপর দিয়ে এরকম দেশে গায়ে অনেকেই ভেসে বেড়ায় কুম্ভক করে, ওই মরার মতো ডেড বডি যেমন হয়েছে না, এরকম অনেকে এও অভ্যাস করেছে একসময়, ওই শরীরটাকে জলের উপরে ভাসিয়ে মরার মতো এরকম ভেসে আছে। এগুলো তো নির্ভর করছে তোমার প্রাণ শক্তিকে তুমি কতখানি কন্ট্রোল করতে পারো। কিন্তু তাতে লাভটা কি হলো তোমার? কথা আমার বুঝতে পারছো কি বলতে চাইছি? ইউ উইল নেভার বি স্যাটিসফাইড। তুমি স্যাটিসফাইড হবে তখনই সব ঘাট ঘুরে এসে যেই মুহূর্তে তুমি জানতে পারলে হু অ্যাম আই, বাস হিয়ার এন্ডস। নদীটি দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছে, যেই সাগরে পড়ে গেল তার আর কোনো কোর্স আছে? তাই যেই মুহূর্তে তুমি নিজেকে অ্যাবসলিউট রূপে রিয়ালাইজ করবে, বাস সব কোর্স খতম। তুমি চাকরি করো না পড়াশোনা করো? কোথায়? কম্পিউটারে? আচ্ছা, ভেরি গুড। দেখো, কম্পিউটারটা এখন থেকে 100 বছর আগে মানুষের মাথার ধারণা ছিল না কম্পিউটার হতে পারে, কিন্তু কম্পিউটারটা এটা ক্রিয়েটেড বাই হিউম্যান ব্রেইন। কিন্তু হিউম্যান ব্রেইন এখন স্লিভ হয়ে গেছে কম্পিউটারে। ওই কম্পিউটারের কাছেই মার খেয়ে মরবে এখন, বুঝতে পারছো? অসংখ্য করছে, সবই হচ্ছে, কিন্তু 500 লোকের কাজ একটা কম্পিউটার যদি করতে পারে, 500 লোককে আমি ইগনোর করবো। এই ম্যান পাওয়ারগুলো যাবে কোথায়? কেউ চিন্তা করেছে এগুলো? দেশে অরাজকতা হবে। তুমি কম্পিউটার করে, তুমি বড় চাকরি করে, তুমি কিনা মাসে 30,000 টাকা রোজগার করো, বাড়িতে টাকা আনতে দেবে না তোমাকে। ওই যারা চাকরি পেল না সব কেড়ে নিয়ে নেবে। করবে এটা কি? আমি একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলছি, কারণ আমি তো একেবারে অজ্ঞানের মূলের থেকে আরম্ভ করেছি কিনা। কাজেই এই দেশের মানুষকে আপডেট করতে গেলে কি দরকার? রাইট নলেজ, আর কিচ্ছু না। এই টুকটাক ফুকফাক দিয়ে কিচ্ছু হবে না রে বাবা, সত্যি কিছু হবে না। এই কম্পিউটার থেকে আরো অনেক বড় জিনিস বেরিয়ে আসছে শিগগিরই, তখন কম্পিউটার ব্যাকডেটেড হয়ে যাবে আবার। ঠিক যা হচ্ছে, হিউম্যান ব্রেন যে কত বিরাট র্যাডার, এর মধ্যে লক্ষ কোটি কোটি কম্পিউটার প্রতি মুহূর্তে উঠে বেশি ডুবে যেতে পারে, কিন্তু মানুষ জানে না, সে টিকুল হারিয়ে ফেলেছে। মানুষ যে নিজেই ব্রহ্মস্বরূপ, আত্মাস্বরূপ, ঈশ্বরস্বরূপ, আলাদা কোনো ঈশ্বর মানুষের কাছে নেই। ইমাজিনারি গড ইজ নট রিয়াল, ইমাজিনেশন ক্যানট বি রিয়াল। আমি তো কোনোদিন মানতে রাজি নেই। আমি মানুষকে বলছি দি সুপিরিয়ার গড, ইফ দ্যার ইজ এনি গড, আমার সামনে যে রয়েছে, আমি গডদের সঙ্গে খেলা করছি। দিস ইজ মাই প্র্যাকটিক্যাল নলেজ। আরে তোমাকে গড জানতে হলে তুমিই জানবে, তুমি চিন্তা করবে, তুমি স্পেকুলেট করবে, তুমি আবার সেটা অনুভব করবে। ওই হরি হরিওম 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 করে তুমি জপ করছো। হ্যাঁ, মানুষ কি বলবে? আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ। জপ করার প্রয়োজন আছে? তাহলে তুমি তো ব্রহ্ম স্বয়ং, তুমি জপ করবে কেন? আমি ব্রহ্ম। আমার এই লজিকটা একেবারে মূর্খের মতোই বললাম, কিন্তু আমি এটা বলতে বাধ্য হয়েছি অনেক জায়গায়। হোয়াই শুড আই বি কন্ডিশন বাই সাম থট প্রসেস? মনটাকে তো আমি কাজে লাগাবো, মনের অধীনে আমি কেন হতে যাবো? হোয়াই শুড আই বিকাম দি স্লেভ অফ মাই মাইন্ড? কিন্তু আমাদের সমাজ এমন অবস্থায় এসে গেছে না, আমরা খালি স্লেভারির দিকে চলে যাচ্ছি। উই ডোন্ট লাইক টু বিকাম মাস্টার অফ আওয়ার ওন সেলফ। না, আমি সারা জীবন গোলামি করবো, সারা জীবন ভাত রান্না করবো, খাবো কখন? হ্যাঁ, ভাত পুড়ে যাবে না? কাজেই কর্মটা হচ্ছে কিসের জন্যে? আমরা কর্মটাকে এত বড় স্থান দিয়ে ফেলেছি, আর জ্ঞানকে আমরা আদৌ মূল্যই দিইনি। আর জ্ঞান ছাড়া তো কর্ম রাইট অ্যাকশন আমি করতেই পারবো না। ভাত রান্না করতে গেলে তো আমার অন্তত সামান্য একটু জ্ঞান দরকার, কতখানি জল দরকার, কতখানি তাপ দিতে হবে। জল কম হলে ভাত সিদ্ধ হবে না, আবার জল বেশি হলে ভাত গলে যাবে, আবার তাপ বেশি পড়লে পুড়ে যাবে, তাপ কম হলে সিদ্ধ হবে না। তাহলে সব জিনিসের একটা রাইট ইউজ, দ্যাট ইজ কল্ড বিজ্ঞান। প্রত্যেকের জ্ঞান আছে, জ্ঞান স্বরূপিত গড়া, জ্ঞানে ভরা। বিজ্ঞানটা নাই। এই বিজ্ঞানটা হচ্ছে
শিক্ষার বস্তু। এই বিজ্ঞান দিয়ে আমাদের, এই বিজ্ঞান মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স না, রাইট ইউজ অফ নলেজ। কথা বুঝতে পারছো? যেই নলেজটা বাদ দিলে আমরা সবই ডেড। এই থামটা পিলারটার ভিতরে জ্ঞান লেটেন্ট, মানুষের মধ্যে জ্ঞান খেলছে, খেলছে তো প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। এই জ্ঞানটাকে হাউ টু ইউটিলাইজ ইট রাইটলি, দ্যাট শুড বি দি এইম অফ আওয়ার এডুকেশন। কিন্তু স্যাড, এটা নাই, পৃথিবীর কোথাও নাই, এই এডুকেশন নাই। ম্যানমেড এডুকেশন, মানুষকে যে দেবতা বানাতে হয়, পারা যায়, সেই বিদ্যা কোনো দেশে নেই। মানুষকে খালি স্লিপ করার চেষ্টা করছে ইজম দিয়ে। কথা বুঝতে পারছো আমি কি বলছি? কিন্তু ইজম শব্দের অর্থটা তারা বোঝে না। কিন্তু তুমি তো তবু একটা প্রশ্ন আনলে, কিন্তু তুমি যদি ইন্টারেস্টেড হও, ওকে ঠিকানাটা দিয়ে দিও, তুমি যেও ছুটির দিন আমার কাছে, আমি তোমাকে প্রাণ খুলে তোমার যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর দেবো। কই আর তো কেউ প্রশ্ন করলো না? হ্যাঁ, সব ভগবান, সাহস হয় না? বাড়িতে যে এত মুখ খোলে আর এইখানে খুলছে না কেন? আমি খেলবো প্রশ্নটা নিয়ে। ইট ইজ এ গেম, স্পোর্টফুল ড্রামেটিক সেম সেট গেম অফ সেলফ কনসিয়াসনেস। আমি বোধের খেলা খেলবো, ইন্টারেস্টিং। তাহলে কি করবে? ভগবান দুঃখ কষ্ট দেন, খুব ভালো কথা। ভগবান কোত্থেকে এলো? কল্পনা করছি, তাকে তো দেখতেই পাচ্ছি না। পাচ্ছি কি? নিজেকে দেখতে পাচ্ছি, কষ্ট নিজেই করছি, নিজেই পাচ্ছি। ভগবান আমাকে দেবে কেন? তার কি ঠেকা পড়ে গেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমি যে এতদিন এখানে বললাম যে ইমাজিনারি গড দিয়ে কোনো সলিউশন আসবে না। ইফ ইউ হ্যাভ টু সলভ এনিথিং, আস্ক ইউর ওন সেলফ অ্যান্ড ইউ উইল গেট দি অ্যান্সার, রাইট অ্যান্সার, দ্যাট ইউ আর দি কজ, ইউ আর দি এফেক্ট। প্রত্যেকেই নিজেই কারণ কার্য নিয়ে খেলছে নিজের সঙ্গে নিজেই। ইউ ডিসকভার গড অ্যাট ফার্স্ট উইদিন ইউর ওন সেলফ, দেন এভরিওয়্যার। আগে নিজের মধ্যে তো আমি, আগে তো চাচা আপন প্রাণ বাঁচা, তাই বলে না? হ্যাঁ, নিজেকে তো আগে দেখবো, অনুভব করবো কি দিয়ে? নিজের এক্সিস্টেন্স দিয়ে। আর নিজের এক্সিস্টেন্স সঙ্গে নিজের অস্তিত্বের সঙ্গে নিজের অনুভূতি আছে। এই অনুভূতি আর অস্তিত্ব এই দুটি অবিনাভাবী, মানে ইনসেপারেবল। এক্সিস্টেন্স মাস্ট হ্যাভ নলেজ অ্যান্ড নলেজ মাস্ট হ্যাভ এক্সিস্টেন্স। কেননা আমি আছি, আই নো, আর আমি জানি কি, আই এক্সিস্ট। এইটা হচ্ছে একেবারে স্বতঃসিদ্ধ। এখন এই যে আমি আছি, এই আমিটা কে? আমরা সসীম আমির খবর রাখি, দেহযুক্ত আমি। কিন্তু রাত্রে ঘুমের মধ্যে যে আমিটা থাকে তার পরিচয়টা সবাই জেনেও তো জানে না। সেখানে তো দেহ কাজ করে না, করে কি? ঘুমের মধ্যে কারো ঘুমে তাই দেহ থাকে না। দেহ থাকলে বুঝতাম, দেহ থাকলে আমরা সবাই বুঝতাম। দেহ থাকে না, কিছুই থাকে না, নিজেরা থাকি। সেইটা হচ্ছে আমাদের পূর্ণ মুক্ত স্বরূপ। কিন্তু ওই বীজটা থেকে যায় বলে উঠে এসে আবার সে বুড়বুড়ি আরম্ভ হয়ে যায়। কাজেই আমরা যে মনের অতীত, এইটা ভুলে গেছি। মনের অধীন মনে করছি বলে আমরা মনে করি ঈশ্বর বলে কেউ আছে, সে আমাদের দুঃখ দিচ্ছে, আমাদের জন্ম দিয়ে কষ্ট দিচ্ছে। এই মধ্যযুগেতে থেকে এই থিওরিটি চালু হয়ে গেছে। কিন্তু বেদান্ত এটি স্বীকার করে না। বলে তুমি সারা পৃথিবী ঘুরেও নিজে অতিরিক্ত তুমি দ্বিতীয় কোনো অস্তিত্ব কাউ খুঁজে পাবে না। তোমার অস্তিত্বই সব অস্তিত্ববান। ইফ ইউ ডোন্ট এক্সিস্ট, ইউ ক্যানট ফাইন্ড দি এক্সিস্টেন্স অফ এনিবডি এলস। ইজ ইট পসিবল? সব আছে, আমি নাই, এটা কখনো ইমাজিন করতে পারি আমরা? তাহলে এত কাছে তাকিয়ে আমরা দেখি না। আমরা পাহাড় পর্বত গুহা গব্বরে ছুটে বেড়াচ্ছি কিসের জন্য? ঈশ্বর দর্শন করব। কোন ঈশ্বর? কল্পনার ঈশ্বর। কিন্তু কল্পনার ঈশ্বর তো আমার দুঃখ দূর করে দিতে পারবে না। তপস্যার দ্বারা আমি জানতে পারবো যে আমি আমার দুঃখ কষ্টের কারণ, আমি আমার কারণটি সরিয়ে দেবো, আর মুক্ত হয়ে গেলাম। আমি যদি জানি যে এই জিনিসটা আমার কষ্ট দিচ্ছে, অসুবিধা সৃষ্টি করছে, আমি সেটা সরিয়ে দেবো। এটি তো বিচার। সেই জন্যই গুরু দরকার। গুরু ছাড়া কি কোনো বিদ্যা শিখা যায়? গুরু পাবো কোথায়? যদি ইন্টেন্স আর্টস থাকে আমার, যে আমার জানতে হবে, গুরু নিজে যেচে আসবে আমার কাছে। কেননা মাই সেলফ ইজ দি গ্রেটেস্ট গুরু। আমার আত্মাই আমাকে নির্দেশ দেবে। যার আত্মা নির্দেশ দেয় না, সে কোনোদিন সত্য জ্ঞানের সন্ধান পায় না, সম্ভব নয়। কারণ ইউ আর পারফেক্ট ইন ইউর সেলফ, ইনপারফেক্ট ইন ইউর অ্যাপিয়ারেন্স। এখন অ্যাপিয়ারেন্সটা রাত্রি ঘুমের মধ্যে থাকে না, সেলফটা থাকে, সেই জন্য তখন শান্তি। 6 ঘন্টা হোক 8 ঘন্টা, বেশ। তার উপরে যেতে হলে এই গুরুর কাছ থেকে শিখতে হবে যে আমি দেহ নই, প্রাণ নই, মন নই, বুদ্ধি নেই, অহংকার নই, চিত্ত নেই, প্রকৃতি নেই। এগুলো আমাকে কেন্দ্র করে আমার পক্ষে খেলছে, আমি এর অতীত। তাহলে এগুলোর দ্বারা তো আর বিকৃত হব না। কাজী রিয়েল নলেজটা হচ্ছে টু নো দি সেলফ।
সেলফ মানে নিজের স্বরূপ, ট্রু নেচার অফ ওয়ানস ওন সেলফ। আমার নিজের স্বরূপটি হলো সেলফ। সেই সেলফকে জানলি গডকে জানা হয়ে গেল। দ্যাট ইজ দি মানে ইজিয়েস্ট, সিম্পলেস্ট অ্যান্ড দি শিওরেস্ট মিনস। আমি যা আবিষ্কার করেছি তাই সবার সামনে রাখলাম। আই ডোন্ট লাইক টু ডিসিভ এনিবডি। কেননা অপরকে ডিসিভ করতে গেলে আমি নিজেকে ডিসিভ করবো, কারণ আই এক্সিস্ট ইন ইচ অ্যান্ড এভরিবডি অ্যাজ ডি দি এক্সিস্টেন্স। কাজেই এক্সিস্টেন্স, এই আকাশ খালি এই ঘরের মধ্যে নেই, আছে সব জায়গাতেই আছে না? সবার বাড়িতেই আকাশ আছে। তফাৎ কোথায়? দেওয়াল দিয়ে তফাৎ করেছি আমরা। তা আমাদের এই দেওয়াল মানে এই শরীর দিয়ে আমরা আমাদের পার্থক্য করেছি। এই শরীরগুলো হচ্ছে কন্ডিশন। কারো ঘরের মধ্যে কন্ডিশন তো থাকে না, আমরা ফ্রি থাকি। সেখানে সব রকম প্রকৃতির মানুষই এক জায়গায় মিট করে। দ্যাট ইজ আনম্যানিফেস্ট, আনডিফারেন্সিয়েটেড স্টেট। কিন্তু সেইখান থেকে যে মনের স্তরে আসলো, ওই জ্ঞানী অজ্ঞানী, সাধু অসাধু, খুনি দরিদ্র, রোগী সুস্থ, নানা রকম কন্ডিশন এসে গেল মনের দৃষ্টিতে। কাজেই মন দিয়ে নিজেকে আমি জগৎরূপে দেখছি, মন যেখানে নাই আমি অখণ্ড। এইটি হলো সিক্রেট। কিন্তু মনের দাস হয়ে গেছে আমরা অভ্যাসবশত। এই অভ্যাস দিয়ে আবার সরাতে হবে। যতখানি বাড়ির থেকে এইখানে সবাই এসেছে, আবার এতখানি যেতে হবে, বাড়িতে যেতে হবে। কাজে আমার শান্তিধামে যেতে হলে শান্তির থেকে আমি অশান্তির রাজ্যে এসে গেছি জগৎ সংসারে। এইখান থেকে মনকে উঠিয়ে নিয়ে ওখানে নিয়ে যেতে হবে, যে না, দেহটা আমি নই, দেহটা আমার নয়, এটা প্রকৃতির। প্রাণ আমি নই, প্রাণ আমার নয়। মন আমি নই, মন আমার নয়। বুদ্ধি আমি নই, বুদ্ধি আমার নয়। চিত্ত আমি নই, চিত্ত আমার নয়। প্রকৃতি আমি নই, প্রকৃতি আমার নয়। অহংকার আমি নই, অহংকার আমার নয়। আমি কি? এই সব কিছুর অতীত, সব কিছুরই এসেন্স। দ্যাট ইজ কল নলেজ। আমার এই কথা খুব দুর্বোধ্য নয়, কিন্তু মুশকিল হচ্ছে এই কথাগুলো আমি ঘুরে ঘুরে ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরে চেষ্টা করেছিলাম যে সবাই এগুলো বলে কিনা। কোনো সাধুই কথা বলে না। তারা ওই সংস্কৃত গ্রন্থের থেকে দুখানা শ্লোক শুনিয়ে দিল। আমাদের এটা আমার লাভ কী হবে? আমার তাতে কোনো উপকার হবে না। আমিও না জানলেও আমার কিছু এসে যাবে না। ভারতবর্ষে এমন অনেক মহাপুরুষ জন্মেছে যে নাম সই করতে জানে না। তাতে কি তাদের অনুভূতির অভাব হয়েছিল? আমি নিজেকে যে জানতে চাই, তাহলে আমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবো, বাইরে কোথাও পাবো না। নো হায়ার, সব শ্যাডো, সব রিফ্লেকশন। আই এম দি অনলি রিফ্লেক্টার। থিঙ্ক অফ দিস লাইক অ্যাজ আই সে। আমি যেভাবে বলছি এটা প্রত্যেকেরই আত্মারই কথা বলছি, আমার ব্যক্তিগত কিছু নেই। তো আজ তো এই তো সংসারটা ইউ ইমাজিন, ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর সেলফ। ইফ ইউ ক্যান ক্রিয়েট এ সংসার, ইউ ক্যান ক্রিয়েট এ সমসার অলসো। হোয়াই নট? ইফ ইউ ক্যান মিস্টেক, ইউ ক্যান রেকটিফাই ইট। হোয়াই নট? এটা কি লজিক আছে? সংসার থেকে হবে না? কোথা থেকে হবে তাহলে? কোথায় নাই সংসার? সব জায়গায় সংসার আছে। আমি তো কল্পনা করছি সংসারটাকে। প্রত্যেকের সংসার আলাদা, কার সঙ্গে কার মেলে না। ইট ইজ ইমাজিনারি, মেন্টাল ক্রিয়েশন। ইউ আর বিয়ন্ড মাইন্ড, ইউ আর নট স্লেভ অফ মাইন্ড। যদিও মন কিন্তু ভয় দেখাচ্ছে খালি রাত দিন। এই মনটাই তো হচ্ছে পিশাচ। দ্যাট ইজ দ্য অনলি মানে ডেভিল যে আমাদের ওভারকাম করে বসে আছে। আসলে মনকে কিন্তু আমরাই পোষণ করছি। যদি বলি মন তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি, মন আমাকে কি করবে? সংসার তো মনের। গাঢ় ঘুমের সংসার থাকে না। যখন হোয়েন ইউ আর কনসেন্ট্রেটেড ইন মাইন্ড, দেন দি ওয়ার্ল্ড ইজ অ্যাবসেন্ট ইন ইউ, ডিসঅ্যাপিয়ার করছে। খালি মনেরই করতে বুদ্ধি এলো সংসার। কাজে জ্ঞানী বলছে তুমি এটাকে অ্যাভয়েড করো। কি দিয়ে? নিজেকে দিয়ে। কি করে? ইয়েসকে নো করো, নোকে ইউজ করো। ইকুয়েশন আছে না, এক্স আর ওয়াই রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যায়, ইকুয়েশন করে না? এইভাবে ইকুয়েশন করতে হয়। খুব ডিফিকাল্ট না। আসলে ইউ হ্যাভ নট রিয়েলি কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য রাইট পারসন। আমরা যে সমস্ত গুরু বলে যাদের দেখি, এরা সব প্রফেশনাল ম্যান। প্রফেশনাল ম্যানরা ডিভোশনাল না, আর ডিভোশনাল ম্যানরা প্রফেশনাল হতে পারে না। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। কিন্তু স্টিল ইফ ইউ আর ইন্টারেস্টেড, দি টাইম ইজ নট এ ফ্যাক্টর। কেন? টাইম ইজ অলসো ইউর ইমাজিনেশন। বয়সে কিচ্ছু এসে, বয়সটা তো দেহের। ইফ ইউ গিভ ইম্পর্টেন্স টু ইউর বডি, দেন ইউ বিকাম লিমিটেড। হ্যাঁ, এটা নির্ভর করছে আমাদের ডেফিনেটলি আমাদের উইল পাওয়ারের উপরে। ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার উইল পাওয়ার, উই ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড। নিজেকে নতুন করে তৈরি করতে পারি। আমরা তৈরি করছিও। আমরা যখন রাগ আসছে, তখন ক্রোধ আসছে, আমরা ক্রোধে মত্ত হচ্ছি না? আবার যখন কিনা ক্রোধ নাই, ভালো লাগছে, তখন সবাইকে নিয়ে হাসি ঠাট্টা করছি। তো কি করছি আমরা? হ্যাঁ, আমি শুনেছি
এই কথাগুলো আমাকে অনেকেই বলেছে, আমিও ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু সেইখানে যে আমি একজনকে রিয়েলাইজার খুঁজে পাইনি। দে আর নো, মানে ইউ আর নট ওয়ার্স দেন দেন, আর নট দে আর বেটার দেন ইউ। তাদেরও সংসারই আছে, ওই কালেকশন করছে আর ওই নিয়ে আসছে, ওইখানে আরেকটা সংসার পেতে বসে আছে। তাহলে ডিফারেন্সটা কি হলো? আমি চাইছি প্রত্যেকের ভিতরে নিজেকে নিজে জানুক। কি দিয়ে? নিজেকে যেমন আমরা অন্য অনেক জিনিস নিয়ে কভার করে রেখেছি, এটাকে ডিসকভার করতে পারি। উইল পাওয়ার, আমার উইল পাওয়ারই বা আমি প্রয়োজনটা কিসের? আমি ভুল করে থাকলে ভুলটা শোধন করবো, বাস পড়িয়ে গেল, আর তো কিছু না। ইউ উইল নেভার বি এবল টু গো আউট অফ ইউর সেলফ। আত্মার বাইরে কেউ যেতে পারবে না, আর আত্মশূন্য কেউ নেই। কিন্তু আমরা সচেতন নই আত্মা সম্বন্ধে। আমি এইটুকুই বারবার বলছি সবার সামনে যে ইউ রিকোয়ার এ গাইড হু ক্যান অ্যাটলিস্ট রিমাইন্ড ইউ এগেন অ্যান্ড এগেন দ্যাট ইউ আর নট এ ম্যান, ইউ আর নট ইভেন দেবস, ইউ আর অ্যাবসলিউটলি দ্যাট সচ্চিদানন্দ ইনফাইনিট। একটা মানুষকে রোজ পাগল পাগল বললে সে পাগল হয়ে যায়, হয় না? আমি চোখের সামনে দেখেছি, পাড়াতে পাগল বানিয়ে দিল তাকে। তাহলে সেখানে আমি তাকে প্রত্যেকবার তাকে শেখাই, তুমি ব্রহ্ম আত্মা, তুমি বলো আমি সচ্চিদানন্দ স্বরূপ আত্মা, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত। ভেবে দেখলেই ভিতরটা আপনিই ইলুমাইন হয়ে যাবে। এই বোধের এমনই শক্তি। বেসিক্যালি আমি তো মুক্ত। ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ ব্রহ্মন আত্মান, born of that reality, living in that reality, only that we have forgotten. আমি সেটা রিমাইন্ড করে দিচ্ছি, আর কিচ্ছু না। ক্রিয়াকলাপ করে তপস্যা করে এটা লক্ষ লক্ষ হাজার হাজার বছর অতীতে অনেক করেছে, এখন আর সেটা দরকার নাই। বিকজ আসল সায়েন্স বেরিয়ে গেছে। কি? যতগুলো আমরা দেখছি রিফ্লেকশন, প্রত্যেক রিফ্লেকশনের পিছনে একটা করে রিফ্লেক্টর আছে। ইউ আর দি রিফ্লেক্টর অ্যান্ড রিফ্লেকশন বোথ। হোয়েন ইউ গিভ ইম্পর্টেন্স টু ইউর রিফ্লেকশন, ইউ বিকাম বাউন্ড, বাট হোয়েন ইউ know that you are the reflector, you are free. কাজী তপস্যার কি প্রয়োজন? আমি যদি কাউকে জিজ্ঞেস করি আর ইউ সেলফ অর নন সেলফ, হোয়াট ইজ দ্য অ্যান্সার? আর ইউ সেলফ অর নন সেলফ? না না, ইন্টেলেকচুয়ালি আমি প্রথমে ঢুকিয়ে দেবো, কারণ বুদ্ধির থেকে আসছে সমস্ত গোলমাল। বুদ্ধির সঙ্গে বোধস্বরূপ আত্মার সম্বন্ধ আসবে বাবা, বুদ্ধিতে আসলে বোধে আসবে, আসতে হবে। হ্যাঁ এত এত এরকম নিজেকে ডিগ্রেড করতে নাই। ন আত্মানং অবসাদয়েৎ, আই ক্যানট এনকারেজ দিস, হবে না, ইট ইজ নট পসিবল। হতেই হবে, বিকজ ইউ আর বেসিক্যালি দ্যাট, ইন রিয়েলিটি ইউ আর দ্যাট। আমি সেইটাই বারবার তাকে ধাক্কা দিয়ে দিচ্ছি যে অ্যাওয়েকেন করার জন্যে। ভুলে গেছ, জাগো জাগো, বারবার জাগো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরার নিবোধ হতো, এই কথা মিথ্যা নয়। যাচ্ছে ওখানে, কিন্তু এরা যে আনস্যাটিসফাইড চলে যাচ্ছে, তার কি করা যাবে? আমি তো সারা জীবনই লক্ষ কোটি বছরই রাজি আছি, একদিনে কি হবে? শুনলে কমিটি মেম্বার বলে দাও। বলো মুখার্জিকে বলতে। আমি তো চাইছি সবাইকে মিট করে তার প্রাণের ভিতরে এই জিনিসটা ভালো করে ধাক্কা দিয়ে জাগিয়ে দিচ্ছি। আমরা আপনি যতদিন রাতে নোট শুনতে চাই আপনার সবাই চাইবো। ব্যাস, এইবার এই কমিটি ব্যবস্থা করুক, আমি রেডি। আমি সকালের থেকে রাত পর্যন্ত রেডি।